একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে সমাজ সুন্দর হবে না, কোরআনের প্রেসক্রিপশন না মানলে রাষ্ট্র সুন্দর হবে না। দেশে বহু মানুষ আছে, বিভিন্ন জনের বুদ্ধিজীবী সহ বিভিন্ন জ্ঞানী ব্যক্তিবর্গ আছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছেন, বিভিন্ন জন মানুষের বিভিন্ন মতামত আছে। আমরা সেই মতামতগুলো আলোচনা করব, সকলে সকলের মতামত উপস্থাপন করবেন, কিন্তু দিন শেষে যেই মতামতের পক্ষে সবচাইতে বেশি সমর্থন থাকবে সেই মতামতের ভিত্তিতেই আমরা দেশকে গড়ে তুলব। আজহার নাকি মাঝহার একজন আছে, ভাইরে রাজনীতি করবেন স্বনামে আসে। কিসের ঝামেলা? এই মন্ত্রী কইয়া গেছে আজারি না মাজারি, এবার আবার রশ্মিকারটা কাটটা দিয়া কিতা কইছে আজহার না মাঝহার। জানুর রহমান আজহারি যেটা বলেছে সঠিক কথাই বলেছে। বিএনপি নেতা দুদু মিয়া তিনি বলছেন যে একদল খেয়ে গেছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। এই কথা কেন বলবেন এই মিজানুর রহমান আজহারি? যদিও তার নামটা ঠিকঠাক মতো বলে নাই, সেটা আপনারা ইতিমধ্যে ভিডিওতে দেখেছেন। এবার তারেক জিয়া এই বিষয় নিয়ে মুখ খুলেছে এবং দুদু মিয়ার কপাল পুড়ে গেল। কি বলছে নাইম ভাই সহ তারেক জিয়া থাকছে ভিডিও স্ক্রিনে। আশা করব ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমরা এখানে একত্রিত কেন হয়েছি এই বিষয়টি আপনারা সকলেই জানেন। গত 16 বছরে যেই স্বৈরাচার বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে গত অগস্ট মাসের 5 তারিখে, সেই স্বৈরাচার গত 16 বছরে সারা বাংলাদেশে লক্ষ লক্ষ পরিবারকে নির্যাতিত করেছে। শুধুমাত্র পালিয়ে যাবার কদিন আগেও, পালিয়ে যাবার 1 সপ্তাহ আগেও থেকেও সেই পলাতক স্বৈরাচার প্রায় 2000-এর মতন মানুষকে হত্যা করেছে। পালিয়ে যাবার কয়েকদিন আগেও ক্ষমতা ধরে রাখতে প্রায় 30,000-এর কাছাকাছি মানুষকে সে বিভিন্ন ভাবে জখম করেছে, বিভিন্ন ভাবে নির্যাতন করেছে। প্রিয় ভাই বোনেরা, এই যে গোলাম রাব্বানী, এই মানুষটি কে ছিল? মানুষটি একজন সাধারণ মানুষ ছিল, মানুষটি একজন রাজনৈতিক কর্মী ছিল। তার দোষ কি ছিল? তার দোষ ছিল সে দেশের মানুষের যেই অধিকার, কথা বলার অধিকার বলি আমরা, ভোটের অধিকার বলি আমরা, অর্থাৎ মানুষের যে অধিকার, ওই যে পালিয়ে গেছে যে 5 তারিখে স্বৈরাচার, সে সেই অধিকারকে দাবিয়ে রাখতে চেয়েছিল। প্রিয় ভাই বোনেরা, যারা আমাদের ভাইরা শহীদ হয়েছে তাদেরকে আমরা ফিরিয়ে আনতে পারবো না। যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, আমাদের যে সকল ভাইরা বোনেরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, বিভিন্নভাবে পঙ্গুত্ব নির্যাতনের শিকার হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, তাদেরকে হয়তো চিকিৎসার মাধ্যমে আমরা কাউকে কাউকে সুস্থ করে সম্পূর্ণভাবে সুস্থ করতে পারবো, কাউকে কাউকে হয়তো কিছুটা হলে আমরা সুস্থ করতে পারবো। যেই পরিবারগুলো বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, আপনারা সহ বাংলাদেশের মানুষ যাদের পক্ষে সম্ভব, সেই মানুষগুলো যদি এই পরিবারগুলোর পাশে আমরা যার যতটুকু সামর্থ্য আছে তা নিয়ে যদি আমরা পাশে দাঁড়াই, তাহলে সেই পরিবারগুলো আগামী যে কয়দিন বেঁচে থাকবে কিছুটা হলেও ভালো থাকবে। প্রিয় ভাই বোনেরা, আজ স্বৈরাচার পালিয়ে গিয়েছে। বাংলাদেশের মানুষ এখন স্বৈরাচার মুক্ত। এখন সামনে আমাদের আরেকটি বড় যুদ্ধ। কি সেই যুদ্ধ? যেই সংগ্রাম, যেই আন্দোলন বিগত 16 বছর যাবত এই দেশের মানুষ, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা করেছিল মানুষের সহযোগিতা নিয়ে, মানুষের সমর্থন নিয়ে, সেই অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য সেই অধিকারগুলোকে পর্যায়ক্রমিকভাবে আমাদের এখন প্রতিষ্ঠিত করতে হবে। যারা শহীদ হয়েছে, যারা নিজের জীবন দিয়েছে, তাদের লক্ষ্য কি ছিল? প্রথম লক্ষ্যই তাদের ছিল মানুষের রাজনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করা, মানুষের বাক স্বাধীনতাকে প্রতিষ্ঠিত করা। কারণ খুব সহজ কথায় যদি আমরা বলি, এই যে মানুষগুলো আপনারা এখানে যারা বসে আছেন অথবা দাঁড়িয়ে আছেন, যারা এই আজকের এই সমাবেশে উপস্থিত হয়েছেন, বিভিন্ন কথা শুনেছেন, প্রত্যেকটি মানুষের বিভিন্ন বিষয় আছে। কেউ এখানে কৃষক আছেন, কেউ এখানে ছাত্র আছেন, কেউ এখানে বিভিন্ন পেশার শ্রমিক আছেন, প্রত্যেকটি মানুষেরই বিভিন্ন বিষয় আছেন। এখন এই মানুষগুলোর বিভিন্ন রকম বিষয়ের মধ্যে বিভিন্ন রকম সমস্যা আছে। এই সমস্যাগুলো, বেকার আছেন, বহু শিক্ষিত বেকার হয়তো এখানে বসে আছেন, আপনাদের কর্মসংস্থান দরকার। বহু কৃষক আছেন, কৃষির বিভিন্ন সমস্যা আছে,
পানির সমস্যা, বিদ্যুতের সমস্যা, বিভিন্ন রকম সমস্যা আছে। সেই সমস্যাগুলোর সমাধান প্রয়োজন। প্রাইমারি স্কুলের শিক্ষক বা হাই স্কুলের শিক্ষক আছেন, শিক্ষকদের বিভিন্ন সমস্যা আছে, হয়তো বেতন সমস্যা আছে, স্কুলের চাল ভাঙা সমস্যা আছে, সেগুলো ঠিক করা প্রয়োজন। ছাত্র ছাত্রীরা আছেন, তাদের বিভিন্ন শিক্ষার উপকরণ সহ বিভিন্ন বিষয় আছে যেগুলো সমস্যার সমাধান করা প্রয়োজন। সামগ্রিকভাবে এলাকার মানুষের বিভিন্ন রকম অসুবিধা সুবিধা থাকতে পারে। এই সুবিধা অসুবিধাগুলোকে দূর করতে হবে আমাদের, এবং এই সমস্যার যদি সমাধান করতে হয়, কৃষকের সমস্যার সমাধান যদি করতে হয়, অথবা সমস্যা অন্তত কমিয়ে আনার উদ্যোগ যদি গ্রহণ করতে হয়, শিক্ষার যদি সমস্যা কমিয়ে আনার উদ্যোগ গ্রহণ করতে হয়, এই যে এতগুলো মানুষ আপনার এখানে আজকে উপস্থিত হয়েছেন, প্রত্যেকটা মানুষেরই স্বাস্থ্য সংক্রান্ত বিষয় একটি আছে, গুরুত্বপূর্ণ বিষয় জীবনের। এই মানুষগুলোর যদি স্বাস্থ্য সেবা কম বেশি নিশ্চিত করতে হয়, যাতে করে একটা মানুষ, সে নারী হোক পুরুষ হোক, যে কোনো বয়সেরই হোক মানুষ, সে যদি অসুস্থ হয়, সেই মানুষটা যাতে ঠিক মতন ডাক্তারের পরামর্শ পায় বা চিকিৎসা পায়, ঠিক মতন যাতে ওষুধ নিতে পারে, এরকম অনেক কিছু বিবেচনা যদি করতে হয়, তাহলে এই সমস্যাগুলো সারা দেশেই কম বেশি মানুষের আছে। দেশের বহু সমস্যা আছে, এই সমস্যাগুলোর পর্যায়ক্রমিকভাবে আমাদের সমাধান করতে হবে। এখন এই সমাধানগুলো করতে হলে নিশ্চয়ই কাউকে তো থাকতে হবে যারা আপনাদের এই সমস্যার সমাধানগুলোর কথা তুলে ধরতে পারে। গোলাম রাব্বানীরা চেয়েছিল দেশে এমন একটি সিস্টেম দেশে থাকুক, এমন একটি ব্যবস্থা দেশে ধীরে ধীরে গড়ে উঠুক, যাতে করে আপনাদের সমস্যাগুলো, এলাকার মানুষের সমস্যা, সমগ্র দেশে গ্রামে গঞ্জে শহরে ছিটিয়ে থাকা হাজারো কোটি লক্ষ কোটি মানুষের যে সমস্যা, সেই সমস্যাগুলো নিয়ে যাতে কিছু মানুষ কথা বলতে পারে, এবং সরকার যাতে বাধ্য থাকে দেশের মানুষের সমস্যাগুলো সমাধান করার। মানুষের কথা বলবে, সেই কথাগুলো যাতে ঠিকভাবে বলতে পারে, এবং সেই কথাগুলো যাতে যেখানে পৌঁছানো উচিত সেই পর্যন্ত পৌঁছাতে পারে। এই ব্যবস্থাটাই গোলাম রব্বানী সহ আরো হাজারো মানুষ যাদেরকে হত্যা করা হয়েছে, গোলাম রব্বানী সহ, গোলাম রব্বানীর পরিবার সহ আরো লক্ষ লক্ষ পরিবার যারা নির্যাতিত হয়েছে, সেই পরিবারগুলোর সদস্যগুলো, সেই পরিবারগুলো এই ব্যবস্থাটাই নিশ্চিত করতে চেয়েছিল, যাতে আমরা একটা দেশ গড়ে তুলতে পারি, যেই দেশে হয়তো মানুষের অভাব অভিযোগ, কিছু দুঃখ কষ্ট থাকবে, কিন্তু সামগ্রিকভাবে সেই দেশের শিক্ষার্থীরা যাতে সঠিকভাবে শিক্ষা পায়। সামগ্রিকভাবে একটি দেশ গড়ে তোলা, যেই দেশের কৃষকরা, হয়তো সব সমস্যার সমাধান করা যাবে না, তারপরেও কৃষকরা যাতে সময় মতন বীজ সার পায়, একটি স্বাভাবিক মূল্যের মধ্যে যাতে বীজ সার পায়, যাতে কৃষকরা তাদের পণ্য দ্রব্য একটি স্বাভাবিক মূল্যে বিক্রয় করতে পারে, মানুষ যাতে তার স্বাস্থ্য সেবা স্বাভাবিকভাবে কম বেশি স্বাস্থ্য সেবা পেতে পারে, মানুষ রাস্তাঘাটে চলাচল করার সময় যাতে একটি স্বাভাবিক নিরাপত্তা থাকে সমগ্র দেশে, প্রতিটি গ্রামে অঞ্চলে জায়গায়। এইরকম একটি বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই প্রিয় ভাই বোনেরা। গোলাম রাব্বানীরা তাই চেয়েছিল, সেই কথাগুলোই বলতে চেয়েছিল, কিন্তু সেদিনকার সেই স্বৈরাচার গোলাম রাব্বানীদের কথা বলতে দেয়নি, গোলাম রাব্বানীদের কথা শুনতে চায়নি। এ কারণেই তারা হাজার হাজার গোলাম রাব্বানীকে হত্যা করেছে, এ কারণেই তারা লক্ষ লক্ষ পরিবারকে নির্যাতিত করেছে। প্রিয় ভাই বোনেরা, আজ সময় এসেছে, পরিবর্তিত হয়েছে অবস্থা। স্বৈরাচার এই দেশ থেকে বিদায় হয়ে গিয়েছে, পালিয়ে গিয়েছে। যদিও স্বৈরাচারের প্রেতাত্মারা, অনেক সহযোগীরা এখনো সেই আওয়ামী লীগের হেবাটার লগে এবার একটা মিল আছে। দেখো, বিএনপি আওয়ামী লীগ আলাদা মুদ্রা, এপিট ওপিট না, এটি বললে কিন্তু বিপদে পড়বা। এই ঝামেলা আছে, শোনো কিসের ঝামেলা? এই মন্ত্রী কইয়া গেছে আজারি না মাজারি, এবার আবার রশ্মিকারটা কাটটা দিয়া কিতা কইছে আজার না মাজার, চিনে না মিজানুর রহমান আল আজারি নামটা কইয়া দিও, বলে বাবিয়ে কইছে। হ্যাঁ, মুসলিম ভাইয়ের বউয়ে নামটা মনে রাখতেন আপনি। দেখেন, আমি একটু মজা করেই বললাম এই কারণেই যে আমাদের বিএনপির খুবই সিনিয়র একজন নেতা, খুবই সজ্জন ব্যক্তিত্ব, যথেষ্ট ভালো পলিটিশিয়ান। ওই যে গতকালকে একটা কথা বলছিলাম, যখন রাজনীতি এবং ধর্ম আসে, আওয়ামী লীগ বরাবরই বলতো ওয়াজের মাঠে ওয়াজ করবা তোমরা, খবরদার বলছি। একদম এরকম ওই যে শিশু বক্তা থেকে শুরু করে অনেক বক্তারে কিন্তু জেলে ঢুকাইছিল আওয়ামী লীগ। কেন? একটাই কিন্তু অপরাধ, ইসলামের সাথে সংঘর্ষ না। ওয়াজের মাঠে প্রতিনিয়ত ঘুরাইয়া পেঁচে আওয়ামী লীগ নিয়ে কিন্তু কথা বলতো। তো
তো এই প্রথমবারের মতন আপনার মিজানুর রহমান আল আজহারি তিনি যে কথাটা বলছেন, তিনি বলছেন আরেকটা দল বিএনপির নেতাকর্মীদের বুঝ জ্ঞান আছে, তারা বুঝে নিছে, তাদেরকেই মেনশন করছে, যার কারণে বিষয়টা তারা কিন্তু পার্সোনালি নিয়ে নিচ্ছেন, তাই না? এটা হচ্ছে বাস্তবতা। তো এখন মিজানুর রহমান আল আজহারিকে আমাদের দুলু ভাই চিনেন না, বিষয়টা কিন্তু কোথাও না কোথাও এটা আজহারির জন্য নেগেটিভ হয় নাই, আপনার জন্য হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে আপনি ওনার নামটা যেভাবে নিয়েছেন এটাও, কারণ বাঙালি যারা ধরেন রাজনীতি করে না তাদের কাছে ধর্ম এক আলাদা জিনিস, আর যারা আমরা রাজনীতি করি আরে রাখেন আপনার ইয়া ভাই আছে আর কি, এর বহুত কিছু কোরআন হাদিসে আছে, তো আমরা কি মানি এডি কই না এডি কই না, এরকম একটা ফিলিংস আমাদের মধ্যে আছে যারা আমরা অন্য দলের রাজনীতি করি। আবার জামাতও ধর্মের জন্য রাজনীতি, এটা হচ্ছে আলাদা কৌশল, বাট দিন শেষে তাদেরও টার্গেট অন্য কিছু। এখন আজহারি হুজুরকে কি অফার দিলেন, তাই না বিএনপি নেতা, যে আড়ালে আবডালে থাকেন না। জামাত সম্পর্কে এই একটা বক্তব্য কিন্তু সঠিক, মেটিকুলাসলি কাজ করে। কে যে জামাত, কে যে বিএনপি, কে যে আওয়ামী লীগ বোঝা কিন্তু কঠিন যতক্ষণ না সামনে এসে হাজির হয় যে আসলে তিনি কোন দলের। হ্যাঁ, বিধি তুমি বলে দাও সে কার, মানে কর্মীটা কার। কারণ অনেক সময় মনে হয় যেটা ছাত্রলীগের, দেখেন কত বড় বড় পোস্টে ছিল, এই যে ঢাকা ইউনিভার্সিটির যেই ছাত্র শিবিরের সম্মত সভাপতি না কি জানি, তো এই ছেলেটা ছাত্রলীগের খুব বড় একটা পদ পদবি ছিল তার ভার্সিটিতে। আরও অনেকগুলো ছেলে আপনি দেখেন সাদ্দামের সাথে বসছে, সেলফি নিছে, এরকম কথা বলছে, কিন্তু আজকে আমরা কি দেখতে পেলাম? এই কথাটা বিএনপি বলে আড়ালে আবডালে না থেকে। অনেকে বলে যে ভাই যে পরিস্থিতি ছিল, তো বিএনপির তারা তো রাজনীতি করছে, তোমরা কেন কৌশলে এক দলের ভিতরে আরেক দল ঢুকে গেছো, এখন আবার আস্তে আস্তে বের হচ্ছ, ইসলামকে এটা শিক্ষা দিছে। কয় হ্যাঁ অবশ্যই দিচ্ছে, এটা তো কৌশল। কয় তাহলে জিহাদ কোনটা, লড়াই করতে হবে, রাজপথে থাকতে হবে, যার যার বক্তব্য আছে আর কি। তো জামাত নিয়ে বরাবরই এই সমালোচনাটা কিন্তু আছে। ইভেন এইবার আপনি দেখবেন এটা নিয়ে খুবই ইফেক্ট ক্রিয়েট হয়েছে যখন আমরা দেখলাম যে আমাদের শিবিরের কমিটিগুলো বিভিন্ন জায়গায় আসতেছে, সেখানে অনেক যারা কমিটিতে জায়গা পাচ্ছে অনেকেই ছাত্রলীগের রাজনীতির সাথে তারা কানেক্টেড ছিল, কিন্তু অন্তরে জামাত ছিল, মুখে জয় বাংলা, সার্জিসের মতন বঙ্গবন্ধু আমার বঙ্গবন্ধু এরকম কান্দাগাড়ি করেও কিন্তু কইয়া বড় বড় পোস্টগুলো নিছে। এখন দুলুভাই অফার করছে আর কত, পেয়ার কিয়া তো ডারনা কিয়া, না গান বলে নাই, মানে বিষয়টা ওইরকমই ছিল যে আপনি যদি জামাতকে পছন্দ করেন, জামাতকে প্রমোট করতে কিন্তু যোগ দেন দলে। অনেকে কিন্তু গতকালকে থেকে এই কথাটা বলছে। এর আগে আওয়ামী লীগে কিন্তু আজহারি হুজুরকে আপনার জামাতের প্রোডাক্ট বোর্ড কিন্তু সরাসরি বলে দিছে, বলছে না যেটা জামাতের প্রোডাক্ট। তো তারপরেও আমরা চাই, বি অনেস্টলি আমি আমার জায়গা থেকে বলি, আজহারি হুজুর যদি জামাতে যোগ দেন আমার ভালো লাগবে না। এখন আপনি বলবেন আপনার তো ভালো লাগবে না, নো, মাওলানা দেলোয়ার হোসেন সাইদি তিনি জামাতের লোক, আমার কাছে এটা বানতে ভালো লাগে না। আমি ওনারে দেখি একজন ওয়াজি হিসাবে। বাংলাদেশে কিছু ওয়াজি তো থাকুক ভাই, উদারপন্থী, কোনো দলের দরকার নাই তো। কারণ ওই যে প্রথমে বলছি, বাংলাদেশের মানুষ ধর্ম আর রাজনীতির মধ্যে আসলে রাজনীতির দিকে চলে যায়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য বানানিয়া আমি একমাত্র ইউটিউবার মনে হয় যেটা নিয়ে এক ধরনের কথা বলার সুযোগ পাইছি, বা আমি বলছি যে আমি এটার পক্ষে না, কারণ এটা হারাম, তাই না? তো আওয়ামী লীগের বাকি তারা কি এটা বুঝতো না? বুঝতো, কিন্তু কেন বলে নাই? মনে করতে এটা নিয়ে কথা বললে বিপদে পড়বে। তো বললে কি বিপদ হয় নাই? হয়েছে, আমারও হয়েছে, এটাই হচ্ছে বাস্তবতা। এখন আমি এই কারণে বলি যে মিজানুর রহমান আল আজহারি হুজুরের মতন আরও বেশ কিছু স্কলার বাংলাদেশে আছে। আমরা চাই আপনারা রাজনীতির বাইরে সর্বজন শ্রদ্ধেয় হন। যেমনটা মাশরাফি বিন মুর্তজাকে একসময় কি লেভেলে মানুষ জনপ্রিয়তা নিয়ে পছন্দ করছে, সাকিব আল হাসানকে, কিন্তু যেই মাত্র ক্ষমতা রাজনৈতিক দলে গেছে, এই কিন্তু ধরেন রাজনীতির বাটে পড়ে গেছে, পড়ছে না? পড়ছে। সো কিছু কিছু প্রফেশন থেকে আপনার রাজনীতিতে যাওয়াটাই উচিত না। আপনি আপনার ভোট দিতে পারেন, ফাইনালি আপনার ভোটাধিকার আছে, পরিবারকে বলতে পারেন, কিন্তু প্রকাশ্যে ওয়াজের মাঠ হোক, গানের স্টেজ হোক, হ্যাঁ, বা বিনোদন জগতের আপনারা যেখান থেকে হন, যারা সর্বজন শ্রদ্ধেয়, আপনারা রাজনীতির বাহিরে থাকা উচিত। তো আজহারি হুজুরকে আমরা অ্যাজ এ ইসলামিক স্কলার চাই। আপনি যেমনি আছেন এমনি, আপনারা হিন্দুরাও পছন্দ করে, মুসলিমরাও পছন্দ করে, আওয়ামী লীগও পছন্দ করে, বিএনপিও করে, জামাত করে, বিকজ একটাই কারণ, নট অ্যাজ এ পলিটিশিয়ান, অ্যাজ এ ইসলামিক স্কলার। আমাদের কাছে ভালো লাগে আমাদের একজন আজহারি আছেন, কিন্তু আপনি যখন কোনো একটা নির্দিষ্ট দলের পক্ষে অবস্থান নেবেন, তখন কিন্তু আপনি আর সর্বজনের নাই, আপনি ওই দলটার। শুধুমাত্র আজহারি হুজুরের উদ্দেশ্যে না, আরও অনেকে আছেন, আমার কাছে মনে হয় যে এই বিষয়গুলোতে একটু তাদের কনসার্ন দেওয়া উচিত। ভালোবাসাটা সবারটা নিতে থাকেন, আপনারা কোনো দলের পক্ষে যাইয়েন না। তো দেখা যাক। আপনারা তো
প্রথম ভিডিওতেই পুরা ধুমায়া পারফরমেন্স করছেন, ধুমায়া শেয়ার করছেন এবং সেইখানে দেখি উড়াধুরা কমেন্টে লিখতেছেন ভালোবাসার আজহারি, আজহারি ইজ 1% আজহারি, আজহারি আর দ্বিতীয় বাংলাদেশে হয় নাই এখন পর্যন্ত, আগামীতেও মনে হচ্ছে না হবে। তো যাই হোক, এই যে মিজানুর রহমান আজহারিকে নিয়ে এইভাবে কটূক্তি করলো এই দুদু মিয়া, তো তাকে কি শাস্তি দিলে আসলে ভালো হবে একটু কমেন্টে লিখবেন। এবং যারা এই যে আজহারির বক্তব্য নিয়ে এখন কঠিন সমালোচনা করছে, তারা কি জানে না যে আজহারির ভক্তগণ, আজহারির ফলোয়ার বা আজহারির প্রতি মানুষের আবেগ কতটুকু, এটা কি তারা বোঝে না? বিএনপি কিন্তু নিজের পায়ে নিজেরাই কুড়ুল মারতেছে এবং কিছু কিছু উগ্র নেতাকর্মী আছে, তারা জানে না, বোঝে না, শোনে না, এক জায়গায় গিয়ে আন্দাজি ঢিল মারে। দেখেন বিএনপি নেতাকর্মীরা তারা যদি এইভাবে এই আজহারি হুজুরের উপর ঝাঁপিয়ে পড়ে, তারা কিন্তু ভুল করবে, তারা ভুল করবে। কারণ এই যে আজহারি, তাকে না কোনো দলের মানুষ থেকে করা যায় না, মানে প্রত্যেকটা দলের মানুষ তাকে ভালোবাসে, প্রত্যেকটা দলের মানুষের পক্ষ থেকে তাকে ভালোবাসে। তো তিনি একটা বক্তব্য দিয়ে ফেলছেন, কিন্তু তাই বলে আপনারা সবাই মিলে তাকে অ্যাটাক করবেন, এইটা কিন্তু বাংলাদেশের মুসলমান মেনে নেবে না। তো যাই হোক, ভালো থাকবেন এবং আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে শেয়ার করে দেবেন এবং প্রতিবাদ জানাবেন। অবশ্যই এই দুদু মিয়ার শাস্তি হতে হবে এবং প্রকাশ